একবার বিরাজ মা হৃদি কমলাসনে, একবার বিরাজ মা হৃদি কমলাসনে। তোমার অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা। দেবীর বাঁ হাতে অন্নপাত্র, ডান হাতে হাতা। তিনি ক্ষুধার্ত মহাদেবকে অন্নদান করছেন স্মিত হাস্যে। পুরাণ মতে কাশীতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে আবির্ভূতা হয়েছিলেন দেবী। তবে কাশীর দেবী অন্নপূর্ণা কখন যে বাংলার ঘরের কন্যা হয়ে গিয়েছেন আমরা নিজেরাই তা জানি না। বাগবাজারে নিত্য অধিষ্ঠান মা অন্নপূর্ণার শ্রী শ্রী মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দিরে কেসি দাসের কারখানার উল্টো দিকে এই মন্দিরটি অবস্থিত। চলুন ভিতরে যাই, মাকে দর্শন করি, জানি এই মন্দিরের ইতিহাস। 1329 সালের 5ই চৈত্র আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়। আমার বাবার বড় জ্যাঠামশাই গোবিন্দচন্দ্র সরকার এবং ঠাকুমার নাম হচ্ছে শ্রীমতী তুলসীমণি দাসী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তিনি খুব আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। স্বপ্নাদেশে ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে যে মূর্তি, মা অন্নপূর্ণার মূর্তি, শিবকে ভিক্ষা দিচ্ছে এই মূর্তি। মা অন্নপূর্ণা অষ্টধাতুর, শিব শ্বেত পাথরের। এই মূর্তি জয়পুর থেকে তৈরি করে আনা হয়েছে। আমাদের এই অন্নপূর্ণা মন্দিরে অন্নভোগটা হয় না ঠিকমতো। শিষ্টাচার দিয়ে যদি পরবর্তী প্রজন্ম না করতে পারে, সেই জন্য ফল মিষ্টি শুকনো প্রসাদের ব্যবস্থা উনি তখন থেকেই করেছিলেন। অন্নপূর্ণা মন্দিরের পাশেই আমাদের বাড়ি এবং উত্তর কলকাতার সঙ্গে আমরা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে আছে আমি যখন বিয়ে করে প্রথম এই বাড়িতে নামছি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই এক্সপায়ার, কিন্তু শাশুড়ি যখন আমায় বরণ করে নিচ্ছে তখন আমি আমার নিজের বাড়িতে না ঢুকে প্রথম আমি এবং আমার হাজব্যান্ড এই মন্দিরে আসছি। এবং এইটাই প্রথাটাই আমাদের, আমি তো অন্তত আমার শ্বশুর বাড়িতে দেখে আসছি এই প্রথাটাই প্রচলিত হয়ে আসছে। মানে যা কিছু শুভ, ধরুন আপনার মুখে ভাত, অন্নপ্রাশন, পৈতে, বিয়ে, যা কিছু প্রথম মন্দির প্রাঙ্গণে এসে ঠাকুরকে নমস্কার করে আমরা বাড়িতে ঢুকি। ফলে গুরুত্বটা যে কতটা বেশি, যে নিজের বাড়ির থেকেও এই মন্দিরে মায়ের কাছে মাথা ঠেকাটা, এটা একটা মানে আমি তো বলবো এটা অনেকটা বড় প্রাপ্তি। উত্তর কলকাতায় এই যে পুরনো আভিজাত্য শৈল্পিক নিদর্শন অন্নপূর্ণার এই মন্দির, এবং কিছুটা ভগ্নপ্রায় হওয়ার জন্য হয়তো তার প্রাচীনত্বটা কিছুটা রক্ষা হয়েছে। আমি বলবো রেনোভেশন হলে হয়তো সেই জিনিসটা অতটা রক্ষা হতো না। তো বর্তমানে ইয়ং জেনারেশন কিন্তু ভীষণভাবে দেখতে আসে সেটা। এই যে গাছ, মন্দিরের কিছু জায়গা ভেঙে গেছে, মিনের কাজ করা, সেই মিনের কাজগুলোও কিন্তু তারা দেখি আমি সন্ধেবেলা বা সকালবেলা অনেকে গঙ্গার ঘাটে আসে, পাঁচই উমেন্স কলেজ তারা পড়তে আসে, তারা মোবাইল দিয়ে ভিডিও করছে। শুধু বয়স্ক মানুষ আসছে তার বিশ্বাসে, আধ্যাত্মিকতায়, আর অল্প এখনকার মতো আমাদের মতো জেনারেশন কিন্তু আসছে মন্দিরের প্রাচীনত্বটাকে আকর্ষণ করে। কেন এই শৈল্পিক নিদর্শন কিন্তু আমি তো অন্তত বাগবাজার, সোয়াবাজার, শ্যামবাজার এরিয়ায় লক্ষ্য করিনি। মন্দিরে সকাল 9টার মধ্যে পুজো সম্পন্ন হয়, আর সন্ধেবেলায় 6:30টার পর হয় আরতি। বাবা যতদিন বেঁচে ছিলেন 92 সাল অবধি, ততদিন আমাদের সারা বছর মঙ্গল আরতি হতো। মানে ভোরবেলা একবার পুজো, দুপুরবেলা পুজো, বিকালে বৈকালী,
রাত্রিরে পুজো। যাই হোক, মঙ্গল আরতিটা বন্ধ হয়ে যায়, বৈকালীটাও বন্ধ হয়ে যায়, দিনের বেলা পুজো আর রাত্রির বেলা পুজোটা হয়। মঙ্গল আরতি শুধু বছরে 4 মাস হয়, মানে 3 মাস অন্তর অন্তর অন্তর, যেমন এই চৈত্র মাসে হবে, তারপরে 3 মাস বাদে 4 মাসের মাথায় হবে, আবার 4 মাস বাদে 8 মাসের মাথায় হবে, এরকম করে করে সারা মাস হবে। সকালবেলা আপনার ধরুন 7:30, 8টা, 8:30 এর ভেতরে, মানে ম্যাক্সিমাম 9টা, তার ভেতরে পুজো হয়। আর আপনার রাত্রির বেলা ওই রকম 6:30টার পরে 8:30 এর ভেতরে আরতিটা হয়। নিত্য পুজো যদি সকালে দিতে চান তো সকালে যদি কেউ আসতে পারে তো ভালো, না আসতে পারে তো আমরা বলি আগের দিন দিয়ে যাবেন, আমরা সকালবেলা সেটা দিয়ে দেবো। ঠাকুরের দরজাতেই যে যা পুজো দেয় সেটা ওই থলি করে ঝোলানো থাকে। নিত্য পুজোতে আপনারা মাকে কি দেন? নিত্য পুজোতে 5 রকম ফল, মিষ্টি আর আতপ চাল। সারা বছরে বড় পুজো বলতে দুটো, দুর্গা অষ্টমী, অষ্টমীর পুজোটা হয় একদম অন্নপূর্ণা পুজোর মতো করেই, আর আপনার অন্নপূর্ণা পুজোর দিন অন্নপূর্ণা পুজো হয়, কুমারী পুজো হয়, যজ্ঞ হয়, এগুলো হয়। অন্নপূর্ণা পুজোর দিন একদম সকাল ধরুন 7:30, 8টা থেকে পুজো শুরু হয়, বহু লোক পুজো দিতে আসে। অষ্টমী তো ঠাকুরের পুজোটা যে হয়ে গেল, তারপরে যতজন পুজো দেয় প্রত্যেকের নাম গোত্র দিয়ে ফুল অর্পণ করা হয় মায়ের চরণে, প্রত্যেকের নামে নাম গোত্র বলে পুজো দেয়া হয়। বিকালে আপনার বৈকালী হয়, রাত্রে আরতি হয়। রাত্রে আরতিটা অনেকক্ষণ সময় ধরে হয় এবং বহু লোক এই আরতি দেখতে আসে। আমাদের অন্নভোগ তো হয় না, আমাদের প্যাকেট করা হয়, প্যাকেটে কিছু ফল প্রসাদ, লুচি, আলু ভাজা এগুলো দিয়ে আমরা প্যাকেট রেডি করে রাখি। আর যেই পুজো হয় তখন আপনার ঠাকুরের প্রসাদগুলো ওটা প্যাকেটের ভেতরে ঢুকিয়ে রাখা হয়। বহু প্যাকেট করে রাখি, যে যখন আসে, যত রাত্রির 11টা অবধি আমরা দিই, তারপরের দিন 2 দিন 3 দিন ধরে আমরা দিই। ফ্রিজের ভেতরে প্রসাদগুলো প্যাকেট শুদ্ধ ঢুকিয়ে দিই, যে যখন এলো বার করে দিয়ে দিলাম, যাতে ঠাকুরের প্রসাদই ফলটা ভালো থাকে। এই মন্দিরের স্থাপত্যে ইউরোপিয়ান স্টাইলের ছাপ দেখতে পেলাম। একটি জিনিস আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, যেহেতু আমার বারান্দার সামনে জানলাটা খুললে একদম মন্দিরের নিচের অংশটা না হলেও ওপরের অংশটা বেশ পরিস্ফুটভাবে দেখতে পাওয়া যায়, তাই জন্য আমি লক্ষ্য করেছি এর ভারতীয় শৈল্পের সঙ্গে একটা বিদেশি শৈল্পিক নিদর্শন যেন কোথাওভাবে যুক্ত রয়েছে। এখন সেটা আমি ঠিক বিশেষভাবে বলবো না, কিন্তু আমি একটা টর্চ লাইট স্ট্রাকচার মন্দিরের 4টে স্তম্ভের মধ্যে রয়েছে। আমি যেন এগুলো যখন ধরুন বিভিন্ন সিনেমা দেখেছি, স্কটল্যান্ডের বিভিন্ন ক্যাসেলের ছবি দেখেছি, আমি দেখেছি ওই স্ট্রাকচারগুলো যেন ওখানেও রয়েছে। আমি ভাবি যে তার মানে হয়তো দেখুন, হয় তখনকার দিনের যে গঠন করেছিল এই স্থাপত্য মন্দিরের, হয় তারা সেই জায়গাটাকে ভারতীয় শিল্পের সঙ্গে মিশ্রণ করেছে, আর না হলে এই ভারতীয় শিল্প আমাদের এখানেরই প্রথাগত, যেটা ওখানে অ্যাপ্লাই হয়েছে আমি তো বলবো। এবং আরেকটি যেটি বিশেষভাবে সেটা হচ্ছে সর্ববিজয় রক্ষা কবচ, যে মাদুলি এই বাড়ি থেকে যেটা প্রচলন হয়েছিল এবং যেটা দেওয়া হয়ে থাকে, সেটা সুষমা পিসি এই মন্দিরের যিনি এখন বর্তমানে আছেন জেনারেশন, এবং হেমদা মানে সৌরিশ চক্রবর্তী, আমরা হেমদা বলি, এনারা প্রোভাইড করে থাকেন। সেটা তো মানুষের বিশ্বাস, এবং কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই বিশ্বাসেও কিন্তু বহু মানুষ আসছে। সর্ববিজয় কবচ সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করছে, তাই তো? আমারও কৌতূহল হচ্ছে, কি এই সর্ববিজয় কবচ? চলুন জেনে নিই। গোবিন্দচন্দ্র সরকার মন্দির প্রতিষ্ঠা করেছেন, তখন তিনি মা অন্নপূর্ণার নামে একটা কবচ দেন। সেইটা কবচের নাম হচ্ছে সর্ববিজয় কবচ। এই কবচটা মা অন্নপূর্ণার কাছে যারা মানত করেন তারা এই কবচটা ধারণ করেন। কবচটা কখনোই আমাদের বন্ধ হয়নি, টানা আমরা দিয়ে যাই, যে যা মানত করে মানত। হ্যাঁ, মায়ের উনি স্বপ্নাদেশেই বোধহয় পেয়েছিলেন যে মায়ের কাছে অনেকেই তো অনেক মনস্কামনা করে, তার জন্য এই কবচটা দেওয়া উনি প্রথম থেকেই শুরু করেছিলেন, এবং সেটা এখনও সমানে চলে যাচ্ছে, কোনো দিনই কখনো বন্ধ হয়নি।
প্রত্যেককেই আমি বলি যে মনে বিশ্বাস রাখুন আর কর্মটা করে যান। কর্ম না করলে কর্মফল তো আপনি পাচ্ছেন না, কর্মটা করে যান, দেখবেন ঠিক ফল পাবেন, 100% ফল পাবেন। আপনি যতটা চাইবেন, আপনার যতটা পাওয়ার ক্ষমতা আছে। মন্দিরে মানুষ আসছে তার বিশ্বাস ভক্তি, বা আমরা আসছি হ্যাঁ ঠাকুরের মন্দির, এইটুকুই আমাদের কাছে যথেষ্ট। বাড়ির পাশে আছে নয় আমরা এইভাবে গেলাম, কিন্তু পশুগুলিও কোথাও যেন আশ্রয়স্থল খুঁজে পেয়েছে। এই পিসি এবং হেমদা ওরা মন্দিরের গায়ে একটি ছোট চৌবাচ্চা নির্মাণ করেছে, যেটা এই গরমকালে ভীষণভাবে দেখি পথ যে কুকুরগুলি তারা এসে ওখানে জল খাচ্ছে, এবং মন্দিরে চালের থালার মধ্যে চাল রেখে দেয় পিসি, পায়রাগুলি জটলা করে সেই চাল খাচ্ছে। আমি তো দেখি মন্দিরটা সবারই আশ্রয়স্থল হয়ে উঠেছে। কেউ খবরের কাগজ পড়ছে, কেউ ভক্তির জন্য আসছে, কেউ মাদুলি চাইতে আসছে, কেউ স্ট্রাকচারের ছবি তুলছে, আর দিনের বেলা তো ওই ছোট ছোট পাখিগুলো আসে, তারা এসে একদম সুন্দরভাবে এখানে ঘুরে বেড়ায়। তাহলে এটা তো ভীষণই ভালো লাগে আমাদের, মানে পরিবেশটাও খুব সুন্দর লাগে মন্দিরের। হাওড়া স্টেশনের কাছে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাটে এসে বাগবাজার লঞ্চ ঘাটে নামবেন। গঙ্গার পাড়ে এসে যেরকম করে বেরোচ্ছে মানুষের সেরকম বেরোবেন, কিন্তু ট্রাম রাস্তা দিয়ে সোজা পূর্ব দিকে আসছে, সোজা রাস্তাটা যেদিকে গেছে। একটুখানি আসার পরে বাঁ হাতে প্রথম যে গলিটা, সেইটাই হচ্ছে রামকৃষ্ণ লেন। গলিটার সামনে একদিকে গিরিশ মঞ্চ আর একদিকে হরনাথ হাই স্কুল। ওই গলি দিয়ে এসে ফিরতে যে বাড়িটা, সেটাই আমার অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরের অপোজিটে বিখ্যাত কেশি দাসের রসগোল্লার কারখানা। শিয়ালদা স্টেশনের কাছাকাছি থেকে যদি আসতে চান, তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে শ্যামবাজারগামী যে কোনো বাসে আপনি আসতে পারেন। অটো আছে, অটোটা দাঁড়ায় হচ্ছে বাগবাজার বাটার মুখের সামনে, ব্রিটিশ মঞ্চের পরে যে গলিটা, সেটার সামনে নামবেন, নামিয়ে দেবেন। গলি থেকে হেঁটে এখন 1 মিনিটও লাগবে না আপনার বাড়ির পথে। মা অন্নপূর্ণা শস্য দেবী, অন্ন দান করে। তার কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। তাই তার সামনে আজও প্রণত সবাই। আমরাও মাকে প্রণাম জানালাম, বললাম মা গো, ভালো রেখো সবাইকে।